নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 58তম ক্লাস, যেটি 12ই নভেম্বর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ভারতীয় ধ্রুপদী গায়িকা কেশরবাই কেরকর কোন ঘরানার ছিলেন? তো কেশরবাই কেরকর একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তিনি জয়পুর আত্রলি ঘরানার সাথে যুক্ত ছিলেন। জয়পুর আত্রলি ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। নিম্নলিখিত কোন আত্মজীবনীটি প্রাক্তন ভারতীয় বিচারপতি লীলা শেঠের লেখা? তো লীলা শেঠ এর লেখা আত্মজীবনীমূলক বইটি হচ্ছে অন ব্যালেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি। অপশন সি, অন ব্যালেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি। চলো নেক্সট প্রশ্ন। ডি.ওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত? এই ডি.ওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়াম, এখানে কিন্তু ফুটবল ম্যাচও খেলা হয়, ঠিক আছে? তো এটি মহারাষ্ট্রের নবি মুম্বাই শহরে অবস্থিত। সঠিক উত্তর হবে নবি মুম্বাই। নবি মুম্বাইতে এই ডি.ওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র, তো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হবে উড়িষ্যা। ভারতের কোন শহরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 141তম অধিবেশন উদ্বোধন করা হয়েছিল? তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 141তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ভারতের মুম্বাই শহরে। অপশন বি, মুম্বাই। গোয়ার শ্রী কামাক্ষী শৌনস্থান মন্দিরটি ড্যাশ দ্বিতল মিনার দ্বারা মুকুটযুক্ত এবং এক শিখরে একটি সোনার কলস অবস্থিত। তো মন্দিরটি আকার কেমন? অষ্টভুজাকার, ঠিক আছে? গোয়ার শ্রী কামাক্ষী শৌনস্থান মন্দিরটি অষ্টভুজাকার, দ্বিতল মিনার দ্বারা মুকুটযুক্ত এবং এর শিখরে একটি সোনার কলস অবস্থিত। তো এই মন্দিরটির অষ্টভুজাকার এবং দ্বিতল, এবং তার মাথায় মুকুটযুক্ত একটি সোনার কলস অবস্থিত। সেওয়া সমবায় ব্যাংক প্রথম চালু হয়েছিল? তো সেওয়া সমবায় ব্যাংক এটি চালু হয়েছিল 1974 সালে আহমেদাবাদে। 1974 সালে আহমেদাবাদে সেওয়া ব্যাংক চালু হয়েছিল। আনন্দ প্যাগোডা ভারতের কোন প্রতিবেশী দেশের একটি বিখ্যাত উৎসব? তো আনন্দ প্যাগোডা এটি ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের একটি বিখ্যাত উৎসব। অপশন সি, মায়ানমার, ঠিক আছে? সমুদ্রের অম্লীকরণের জন্য নিম্নলিখিত কোন জীবের দলগুলি বেশি ঝুঁকিপূর্ণ? তো সঠিক উত্তর হবে ক্যালসিফাইং জীব। ক্যালসিফাইং জীব সমুদ্রের অম্লীকরণের জন্য এই ক্যালসিফাইং জীবগুলি বেশি ঝুঁকিপূর্ণ। দেখো, এই ক্যালসিফাইং জীবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এরা হলো এক প্রকার সামুদ্রিক প্রাণী যারা ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে খোলস এবং কঙ্কালের মতো শক্ত কাঠামো তৈরি করে। তো খোলস এবং কঙ্কালের মতো শক্ত কাঠামো কাদের থাকে? তো এই খোলস থাকে হচ্ছে শামুক, ঝিনুক
ঠিক আছে, এই সমস্ত প্রাণীরা কিন্তু খোলস এবং কঙ্কালের মতো শক্ত কাঠামো থাকে। পরবর্তী প্রশ্ন, 2023 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো সঠিক উত্তর হবে মিশর। তো 2025 সালে কোন প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কোন দেশের ব্যক্তি ছিলেন? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। 2025 সালে প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি কে ছিলেন? নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল 1976 সালে। তো 1976 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। 1976 সালে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তখন কিন্তু মৌলিক কর্তব্য ছিল 10টি। ঠিক আছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। আর কোন কমিটির সুপারিশের ভিত্তিতে? শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে। ঠিক আছে, শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে। নিম্নলিখিত ভারতীয় নেতাদের মধ্যে কে প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত ছিলেন? তো সঠিক উত্তর দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় নেতা যিনি প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন। দেখো, একটা প্রশ্ন বাদ চলে গেছিল। নিচের কোনটি উত্তর পূর্ব রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর? তো উত্তর পূর্ব রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর কিন্তু গোরক্ষপুর। অপশন বি গোরক্ষপুর। ঠিক আছে, এই প্রশ্নটা বাদ চলে গেছিলো তোমাদের। তো উত্তর পূর্ব রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর গোরক্ষপুর। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আইন পরিষদ গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো আইন পরিষদ সম্পর্কে গঠন নিয়ে আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ 171-এ। অনুচ্ছেদ 171-এ ভারতীয় সংবিধানে আইন পরিষদ গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। জৈন ধর্মের শিক্ষার লিখিত রূপ যা বর্তমানে পাওয়া যায় প্রায় 1500 বছর আগে নিম্নলিখিত কোন স্থানে লেখা হয়েছিল? তো 1500 বছর আগে বল্লভী এই স্থানে কিন্তু লেখা হয়েছিল। তো সঠিক উত্তর হবে বল্লভী। দেখো, শ্রবণ বেলগোলায় চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ জীবন অতিবাহিত করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবন কিন্তু এই শ্রবণ বেলগোলায় অতিবাহিত করেছিলেন। কে মাহমুদ গাওয়ানকে বণিকদের প্রধান বা মালিকুত তুর গাওয়ান উপাধি দিয়েছিলেন? বণিকদের প্রধান বা মালিকুত তুর গাওয়ান এই উপাধি দিয়েছিলেন হুমায়ুন শাহ। হুমায়ুন শাহ। তো হুমায়ুন শাহ মাহমুদ গাওয়ানকে বণিকদের প্রধান বা মালিকুত তুর গাওয়ান এই উপাধি দিয়েছিলেন। কোন মৌলটি পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থিত এবং রাসায়নিক বিক্রিয়ার অভাবের জন্য পরিচিত, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল? তো নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো কিন্তু নিষ্ক্রিয় মৌলের উদাহরণ। ঠিক আছে, তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো কিন্তু 18 নম্বরের মৌল, এইগুলো কিন্তু নিষ্ক্রিয় মৌল। নিম্নলিখিতদের মধ্যে কে 1765 সালে আগস্টে অবধের নবাব এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেছিলেন? তো অবধের নবাব এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত করেছিলেন রবার্ট ক্লাইভ। তো সঠিক উত্তর হবে রবার্ট ক্লাইভ। পরবর্তী প্রশ্ন, সুস্থ ও রোগমুক্ত থাকার জন্য একটি সুষম খাদ্য গ্রহণ করা উচিত। তো কী রকম সুষম খাদ্য গ্রহণ করা উচিত? সেটা হচ্ছে এমন একটি খাদ্য যাতে মানবদেহের সঠিকভাবে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণ থাকে।
ঠিক আছে। তো সুষম খাদ্য কেমন গ্রহণ করা উচিত? তো সুষম খাদ্য এমন হওয়া উচিত যাতে মানবদের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে। পরবর্তী প্রশ্ন, 2015 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অকর্পোরেট, অকৃষি, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগগুলোকে ড্যাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। তো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। অপশন বি 10 লক্ষ টাকা। পরবর্তী প্রশ্ন, 2023 সালে কেন্দ্রীয় বাজেটে প্রবর্তিত জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল কর্মসূচির লক্ষ্য ড্যাশ সালের মধ্যে সিকেল সেল জেনেটিক ট্রান্সমিশন নির্মূল করা। তা কোন সালের মধ্যে এই অ্যানিমিয়া নির্মূল করার কর্মসূচি নিয়েছে ভারত সরকার? তো সঠিক উত্তর হবে 2047 সাল। 2047 সালের মধ্যে এই অ্যানিমিয়া নির্মূল করার কর্মসূচি নিয়েছে ভারত সরকার, যা কেন্দ্রীয় বাজেট 2023-এ প্রবর্তিত হয়েছিল। গুরু ইন্দিরা পিপি বোরা কোন সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? তো গুরু ইন্দিরা পিপি বোরা তিনি 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। সিদ্ধেন্দ্র যোগী নিম্নলিখিত কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ধারাটি তৈরি করেছিলেন? তো সিদ্ধেন্দ্র যোগী তিনি শাস্ত্রীয় নৃত্য ধারাটি কুচিপুড়ি ধারাটি প্রবর্তিত করেছিলেন। তো কুচিপুড়ি একটি শাস্ত্রীয় নৃত্য যেটা ভারতের অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, কথাকলি কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। কলমগুলো মেলাও, অর্থাৎ কলম এর সঙ্গে কলাম 2B মেলাও। তো দেখো, প্রোটিন সমৃদ্ধ খাদ্যকে, ঠিক আছে, প্রোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে কি ডিমের সাদা অংশ এবং লাল মাংস প্রোটিন থাকে। চর্বি সমৃদ্ধ খাদ্য, তো চর্বি সমৃদ্ধ খাদ্য কোথায় থাকে? মাখন এবং পনিরে। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য হচ্ছে কি গ্লুকোজ এবং অন্যান্য শর্করা। আর ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে সাইট্রাস ফল, ঠিক আছে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে সাইট্রাস ফল। তো দেখো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তো প্রোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে ডিমের সাদা অংশ এবং লাল মাংস। চর্বি সমৃদ্ধ খাদ্য মাখন এবং পনির। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য গ্লুকোজ এবং অন্যান্য শর্করা। আর ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য সাইট্রাস ফল, ঠিক আছে। চলো নেক্সট। 2023 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় আমেরিকানকে ইউটিউবের সিও পদে নিযুক্ত করা হয়েছিল? তো 2023 সালে ইউটিউবের সিও হিসেবে নিযুক্ত হন অঞ্জলি সুদ। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অঞ্জলি সুদকে 2023 সালের ফেব্রুয়ারিতে ইউটিউবের সিও হিসেবে নিযুক্ত করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।